বিস্ফোরক বিস্ফোরক এবং বিস্ফোরক। আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা নিয়ে কাল যে রিপোর্ট গভীর রাতে আমাদের সামনে এসছে, সেই রিপোর্টকে ব্যাখ্যা করার জন্য বিস্ফোরক শব্দ ছাড়া আমার অভিধানে অন্তত বর্তমানে কোনো শব্দই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই রিপোর্ট যদি আপনারা শোনেন এবং বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন আস্তে আস্তে যে অন্তর্ঘাত এবং ষড়যন্ত্র তত্ত্ব প্রাথমিকভাবে উঠে এসেছিল, সেই অন্তর্ঘাত এবং ষড়যন্ত্র তত্ত্বই আমাদের কিন্তু এই রিপোর্ট পড়ে আরো ভীষণ মাত্রায় জোরালো হয়ে উঠছে। এই রিপোর্টে কি আছে আমি নিঃসন্দেহে ব্যাখ্যা করব, কিন্তু তার আগে আপনাকে 1 মাস আগে ফিরে যেতে হবে। এই দুর্ঘটনার 7 দিন আগে এয়ার ইন্ডিয়ার সিও একটি ইন্টারভিউ দিয়েছিলেন। তিনি বলেছিলেন বর্তমান সময়ে আমাদের যে এয়ার ইন্ডিয়ার বিমানগুলো আছে তাদের মেনটেনেন্সের দায়িত্ব থাকে এক তুর্কিশ কোম্পানির উপর। আমরা চাইছি অতি দ্রুত গতিতে সেই কোম্পানিকে আমরা রিপ্লেস করতে যেন পারি, সেই ব্যবস্থা গ্রহণ করতে। অর্থাৎ এই বিমান দুর্ঘটনার পরে যত তুর্কিশ অন্তর্ঘাতের কথা আমাদের সামনে এসেছিল, আজকে সেই অন্তর্ঘাতের প্রতিচ্ছবি অন্তত কিছুটা হলেও সেই প্রাথমিক রিপোর্টে কিন্তু প্রকাশিত হয়েছে। যদিও শেষ কথা এই রিপোর্ট বলে না, এটি একটি প্রাথমিক এভিডেন্স, প্রাথমিক রিপোর্ট, কিন্তু সেই রিপোর্ট পড়লে আপনারাও বুঝতে পারবেন আসলে যেভাবে এই দুর্ঘটনাকে প্রথম থেকেই আন্তর্জাতিক স্তর প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, আসলে তথ্যটা ঠিক সেটা নয়। কালকে গভীর রাতে রিপোর্ট জমা দেওয়া হয় এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর পক্ষ থেকে, AAIB। তারা একটি রিপোর্ট জমা দেয়। আপনারা জানেন এই ভয়ঙ্কর এই দুর্ঘটনায় 241 জন যাত্রী মারা যান এবং এই বিমানটি গিয়ে যে মেডিকেল কলেজের উপর গিয়ে পড়ে সেখানেও কিন্তু 19 জন সাধারণ নাগরিক কিন্তু মৃত হন। একজন যাত্রী কাকতালীয়ভাবে অবিশ্বাস্যভাবে কিন্তু তার প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন, জানিয়ে বহু ক্ষেত্রে বহু বিতর্ক থাকলেও এক ঐশ্বরিক ক্ষমতা ছাড়া এই জিনিস হতে পারে না, তা অনেকেই হয়তো বলতে পারেন। আজকে এই রিপোর্ট নিয়ে একটু আলোচনা করব। গভীর রাতে এই রিপোর্ট এসছে, যেই রিপোর্টের একাধিক ভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম পর্বে বলা হয়েছে এই বিমানটিকে টেক অফ ক্লিয়ারেন্স টাইম দেওয়া হয়েছিল 8টা 8 ইউটিসি, অর্থাৎ ইউনিভার্সাল টাইম জোন মিলে, মানে যে টাইমটা লন্ডনে ফলো করা হয় সেই সময়ের 8টা 8 মিনিটে একে টেক অফের জন্য অনুমতি দেওয়া হয়। 8টা 8 লন্ডন টাইম মানে আপনি 5.5 ঘন্টা আরো যোগ করে দিন, অর্থাৎ ধরে নেওয়া যায় ভারতীয় সময় 1টা 38-এ আহমেদাবাদ এয়ারপোর্টে 23 নম্বর রানওয়ে থেকে এই বিমানকে টেক অফ ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল, যা এই রিপোর্টে লেখা হয়। টেক অফ ক্লিয়ারেন্সের পর এই বিমান 1টা 38 মিনিট 30 সেকেন্ডে প্রথম ঝটকাটা খায়। কি ঝটকাটা খায় এই রিপোর্টে কি বলা হয়েছে? বলা হয়েছে ইঞ্জিন 1, আপনারা জানেন বিমানের 2টি ইঞ্জিন থাকে, একটি ইঞ্জিন যদি কোনো ক্ষেত্রে ফেল করে তাহলে ইঞ্জিন 2 সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ মোডে চলে যায়। ইঞ্জিন 1-এ কি দেখা গেল? ইঞ্জিন 1-এ প্রথমে দেখা গেছে যে ফুয়েল কন্ট্রোল সুইচ, যা কিনা রান থেকে কাট অফের দিকে যায়, সেটা হঠাৎ করে কেউ বন্ধ করে দিয়েছে। অর্থাৎ এই বিমানের ইঞ্জিনে তেল যাওয়ার যে রাস্তা, রান থেকে কেউ এই রাস্তাটাকে কেটে দিয়ে কাট অফ করে দিয়েছে, অর্থাৎ বিমানের ইঞ্জিনে তেল পৌঁছাচ্ছে না। সঙ্গে সঙ্গে ইঞ্জিন 2টা অ্যাক্টিভ হয়ে যায়। ইঞ্জিন 2তেও একই ধরনের ঘটনা দেখা যায়। এই সুইচটা কেউ আটকে দিয়েছে বা কেউ টিপে দিয়েছে, কেউ বন্ধ করে দিয়েছে, যার ফলে এই যে সুইচ কন্ট্রোল সুইচ ছিল সেই কন্ট্রোল সুইচ অ্যাক্টিভ করে এই বিমানের কাট অফ টু রান, মানে রান টু কাট অফ, এই যে পথ, এই পথটাকে কেউ বন্ধ করে দেয় ইনস্ট্যান্ট। ফলে এই বিমানে কিন্তু তেল যাওয়া সম্ভব হয়নি বিমানের ইঞ্জিনে। ফলে যা হওয়ার তাই হয়েছে, ইঞ্জিন দুটোই কোলাপস করে যায়। এই সময় ব্ল্যাক বক্সের তথ্য কি বলছে? ব্ল্যাক বক্সের 2টি পার্ট থাকে, আপনারা অনেকেই জানেন। একটি পার্টকে বলা হয় FDR, সেটাকে বলা হয় ফ্লাইট ডাটা রিকভার, এবং অন্য একটি পার্টকে বলা হয় CVR, যেটাকে বলা হয় ককপিট ভয়েস রেকর্ডার। এই সময় ককপিট ভয়েস রেকর্ডারে 2 পাইলটের কথোপকথন কিন্তু আমাদের সামনে আসে। অর্থাৎ প্রথম স্টেপ যেটা ধরা পড়ে তা হলো ইঞ্জিন অবধি তেল পৌঁছানো রাস্তাটা কেউ সুইচ টিপে বন্ধ করে দেয়, কোনো না কোনো ভাবে ওই রাস্তাটা অবরুদ্ধ হয়ে যায়
এবং ইঞ্জিন ওয়ানে যে কেস হয়, অর্থাৎ যে তেল যাওয়া বন্ধ হয়ে যায়, জ্বালানি যাওয়া বন্ধ হয়ে যায়, ইঞ্জিন টুতেও 5 সেকেন্ডের মধ্যে ওই একই জিনিস হয়, যে তেল যাওয়ার রাস্তাটা কেউ বা কারা কোনো মেকানিজমে কাজে লাগিয়ে বন্ধ হয়ে যায়, বা টেকনিক্যাল ফল্টও হতে পারে। এখনো পুরো রিপোর্ট যখন সামনে আসবে আমরা জানতে পারবো। এই সময় পাইলট 1 পাইলট 2 কে কি বলেন? তিনি বলেন, হোয়াই ডিড ইউ কাট অফ? তুমি কেন বন্ধ করে দিলে সুইচটি? পাইলট 2 বলেন, আই ডিড নট ডু সো, অর্থাৎ আমি এই সুইচ বন্ধ করিনি। এবার কাট অফ সুইচ, এই যে সুইচ নিয়ে এত আলোচনা, ফুয়েল কন্ট্রোল সুইচ, যেটা রান টু কাট অফ, এই যাত্রাটাকে কন্ট্রোল করে, সেই কাট অফ সুইচ বা কন্ট্রোল সুইচ কোথায় থাকে সেটা তো আমি আপনার মতো সাধারণ মানুষ জানবো না। এই পুরো বিষয়টি কার তত্ত্বাবধানে হলো? এই পুরো বিষয়ের পিছনে কি কোনো অন্তর্ঘাত লুকিয়ে আছে? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, কারণ পাইলট ছাড়া, বিমানের ইঞ্জিনিয়ার ছাড়া, কোনো মেনটেনেন্স কর্মী ছাড়া এই বিমানের কাট অফ সুইচ, ফুয়েল কন্ট্রোল সুইচ কিভাবে বন্ধ হলো সেটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এই রিপোর্টের আরো পিছনের দিকে আপনাকে যেতে হবে। এখানে বলা হয়েছে, যখন এই ইঞ্জিন 1 এবং 2 ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যায়, যখন পাইলটরা বুঝতে পারে এই ইঞ্জিন সুইচ, কন্ট্রোল সুইচ কেউ বন্ধ করে দিয়েছে, তখনই তারা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন বিমানটাকে, রানওয়েতে ফিরিয়ে আনার জন্য। কিন্তু বিশ্বাস করুন, জ্বালানি ছাড়া আপনার তো বাড়ির স্কুটিটা চলবে না। একটা ফ্লাইট কিভাবে ইউটার্ন মেরে রানওয়েতে ফিরবে? ফলে সঙ্গে সঙ্গে এটা কোলাপস করে যায়, এবং 1:38 30 সেকেন্ডে একটি ফ্লাইট উঠে 5 সেকেন্ডের মধ্যে এই সম্পূর্ণ ঘটনাটা কিন্তু হয়ে যায়। অর্থাৎ 5 থেকে 10 সেকেন্ডের ব্যবধানে পাইলটরা আবিষ্কার করেন এই ইঞ্জিনের যে সুইচ কন্ট্রোল আছে তা সম্পূর্ণভাবে ভেস্তে গেছে, বন্ধ হয়ে গেছে, এবং জ্বালানি যাওয়া বন্ধ হয়ে যায়। এই জ্বালানি যখন যাওয়া বন্ধ হয়ে যায় একটা ইঞ্জিনের, তখন এখানে র্যান এয়ার ট্রাইবুন অর্থাৎ র্যাট, সেটা কিন্তু খুলে যায়। আপনারা বিমানের ছবিতে দেখতে পাচ্ছেন উপরে বা তলার দিকে ছোট্ট মতো একটি অংশ, সেই র্যান এয়ার ট্রিবিউন সেটা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাক্টিভেট হয়ে যায়, ডিপ্লয় হয়ে যায়, যার কাজ হলো কোনো অবস্থায় যে এই বিমানের যদি ইঞ্জিন ফেলার হয়ে যায়, তাহলে এর ভিতরে হাইড্রোলিক এবং ইলেকট্রিক্যাল যে সিস্টেমগুলো আছে, সেই হাইড্রোলিক এবং ইলেকট্রিক্যাল সিস্টেমগুলোকে চালু রাখবে। এবং আপনি যদি এই বিমানের সর্বশেষ ছবিটি দেখেন, তাহলে দেখবে র্যানটি কিন্তু খোলা ছিল। অর্থাৎ প্রাথমিকভাবে যারা অন্তর্ঘাতের কথা বলছিলেন, ষড়যন্ত্রের কথা বলছিলেন, তারা কিন্তু এই র্যানের ছবিটা দেখেই বলছিলেন যে ভিতরে এমন কিছু ইলেকট্রনিক কোলাপসড হয়েছে, যার ফলে র্যান ডিপ্লয় হতে বাধ্য হয়েছে। এবং র্যান ডিপ্লয় করা হয়েছে কারণ এর ভিতরে হাইড্রোলিক এবং ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে তার সাপোর্টের প্রয়োজন হয়েছে। এবার প্রশ্ন হলো, এই ফুয়েল কন্ট্রোল সুইচটিকে বন্ধ করলো কে? রিপোর্টে আর কি লেখা আছে দেখুন। এই পুরো ঘটনাটি যদি এক্স্যাক্ট টাইম জোনে ফেলেন, তাহলে দেখবেন 32 সেকেন্ড লেগেছে এই ফুয়েল কাট অফ ভালভসটাকে সম্পূর্ণভাবে বন্ধ করতে। আরো একটা বিষয়, এখানে ফুয়েল কাট অফ ভালভসের কথা আমি বললাম। এই ফুয়েল কাট অফ ভালভস হলো ক্রুশিয়াল সেফটি ডিভাইস একটা এরোপ্লেনের। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি ফ্লাইটের জ্বালানি আদান প্রদানের জন্য। অর্থাৎ একটি ইঞ্জিনে কতটা তেল যাবে, কতটা তেল যাবে না, এই যে কন্ট্রোল, এই কন্ট্রোলটাই কিন্তু করা হয় ফুয়েল কাট অফ ভালভসকে কাজে লাগিয়ে। পরবর্তীকালে এই রিপোর্টে বলা হয়, পাইলটের মধ্যে কোনো ভুলভাল কাজের কোনো এভিডেন্স পাওয়া যায়নি। পাইলটই এর পিছনে দায়ী, অন্তত এই রিপোর্ট কিন্তু বলছে না। অর্থাৎ কোনো পাইলটই এই সুইচ কিন্তু বন্ধ করেনি, এবং কোনো পাইলটই জ্বালানির কাট অফ কেউ করেনি। অর্থাৎ করলোটাকে, যদি পাইলটই না করে, যদি পাইলটই যদি উপর দিকে ফ্লাইটটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে জ্বালানিটা হঠাৎ করে কিভাবে বন্ধ হয়ে গেল ওরা 5-6 সেকেন্ডের মধ্যে? প্রশ্ন কিন্তু এখানেই। পাশাপাশি দেখা যাচ্ছে নো এক্সটার্নাল ফ্যাক্টরস, অর্থাৎ পাখিদের সঙ্গে বিমানের ধাক্কা লাগেনি, খারাপ আবহাওয়ার জন্য কোনো রকম ডিস্টার্ব হয়নি, এমনকি বিমানটারও ওভারওয়েট কোনো ফ্যাক্টর কিন্তু কাজ করেনি। অর্থাৎ বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি বিমানের উপর, যা অনেক বিশেষজ্ঞরা টিভি মিডিয়ায় বলছিলেন যে হয়তো বার্ডের সঙ্গে স্ট্রাইক হয়েছে, পাখিদের সঙ্গে স্ট্রাইক হয়েছে। অনেকে তো এই অন্তর্ঘাত বা ষড়যন্ত্র তত্ত্বটা বিশ্বাস করেন না, ফলে এই সকল কথাবার্তাগুলো তারা বলেন। কিন্তু যারা বলেন, আজকে এই এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর, এআইআইবির
এই রিপোর্টটি একটু দেখে নেবেন, তখন আপনারা বুঝতে পারবেন এক্স্যাক্টলি এই রিপোর্টে কি লেখা হয়েছে। পাশাপাশি ভাবে কিছু জিনিসের অদ্ভুত নর্মালাইজেশন কিন্তু দেখা গেছে। সেখানে বলা হয়েছে এই যে পার্টিকুলারলি ফ্ল্যাপ পজিশন ছিল তার নর্মাল ছিল, স্টেবিলাইজার গুলো ছিল তার নর্মাল ছিল, লিভার্স গুলো ছিল সব নর্মাল ছিল, অর্থাৎ কোনো অবস্থাতেই কোনো দিকেই কোনো যান্ত্রিক ত্রুটি কিন্তু এই বিমানে পরিলক্ষিত হয়নি। এবার প্রশ্ন হলো কোন কোন জায়গা আমাদের সন্দেহকে আরো জোরদার করে ফেলছে। 1 নম্বর, টেকনিক্যাল ফোকাস এরিয়া। এই মুহূর্তে ককপিট কনসোল সুইচকে নিয়ে পরীক্ষা করা হবে, সফটওয়্যার কমান্ড সিস্টেমকে নিয়ে পরীক্ষা করা হবে, যে ফ্লাইট কম্পিউটার থেকে এই সফটওয়্যারের নির্দেশ আসতো সেগুলো নিয়ে পরীক্ষা করা হবে, এবং কোনো না কোনো ভাবে শর্ট সার্কিটের সৃষ্টি করা হয়েছিল নাকি সে বিষয়ে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হবে, যা আগামী 1 মাসের মধ্যে এই পুরো তত্ত্বটা আমাদের সামনে আরো বেশি পরিষ্কার করে দেবে। ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম এখানে ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে ভাবতে হবে বা যে প্রশ্নগুলো উঠছে তা হলো সফটওয়্যার আপডেট কি বোয়িং এর করা হয়েছিল, সফটওয়্যার আপডেট যা করা হয়েছিল তা কি এই বিমানকে অ্যাক্সিডেন্টের দিকে ঠেলে দিল, কিংবা এখানে গ্রাউন্ড স্টাফ যারা থাকে এবং যারা মেনটেনেন্স করে তাদের রেকর্ডটাও কিন্তু চেক করা হবে। এবং আপনারা বুঝতে পারছেন এই পুরো বিষয়টি কিন্তু কোনো না কোনো ডিপার্টমেন্টের গাফিলতি কিংবা অন্তর্ঘাত বা ষড়যন্ত্রের ফসল, তা কিন্তু আজকে এই রিপোর্ট কিন্তু প্রকাশ্যে আমাদের নিয়ে এলো। আমি জানি না এয়ার ইন্ডিয়া সিও কেন তুর্কিশ কোম্পানিকে চেঞ্জ করতে চেয়েছিলেন, কিন্তু এটা তো বাস্তব। তুর্কির কোম্পানি, তুর্কির মতো রাষ্ট্র অপারেশন সিন্দুরে দিনের পর দিন পাকিস্তানকে সহায়তা করেছে। তুর্কি আমাদের পিছনে শুধুমাত্র মিলিটারি সাপোর্টকে কাজে লাগিয়েছে, পাকিস্তানকে হেল্প করে সেটা নয়, তারা ডিপ্লোম্যাটিক স্তরেও কিন্তু আজারবাইজানকে নিয়ে একসঙ্গে জোট তৈরি করেছে। অর্থাৎ আজকে যে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে বিমান দুর্ঘটনার পিছনে অন্তর্ঘাত বা ষড়যন্ত্র, এর পিছনে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র লুকিয়ে নেই তো? এই প্রশ্ন কিন্তু আজকে এই রিপোর্ট তুলে দিল। এর সম্পূর্ণ উত্তর পেতে আমাদের আরো 1 মাস অপেক্ষা করতে হবে। প্রাথমিক রিপোর্ট আপনাদের আমি শোনালাম, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।